শুরু করছি ডার্ক সাইড, লেখনীতে জাবিন ফোরকান, পর্ব সংখ্যা ৩৫। আরো একবার রেলিংয়ে ঠুকলো তাকে আসমান। দ্বিতীয়বার নাকও পারল। পুনরায় নিজের দিকে ঘুরিয়ে আদেশ করলো অমানিসা, কথায় কথায় আল্লাহর কসম দিবি না, মৃত্যু বুঝি আসন্ন। কিন্তু লোকটিকে হতবিম্বল করে দিয়ে আসমান তাকে ছেড়ে দিল। উন্মুক্ত হতেই ফেল ফেল করে অবিশ্বাস নিয়ে তাকালো সে। পর মুহূর্তে এক ছুটে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আসমান ভ্রুক্ষেপটুকু পর্যন্ত করল না, দ্রুত উঠল উপরে, ৩ তলা পেরিয়ে পৌঁছালো ছাদে। অতঃপর যা দেখল তা তার হৃদস্পন্দন থামিয়ে দিল যেন সম্পূর্ণ। ৩ বছর আগে সে বিভীষিকা, আপন ব্যর্থতা, ভালোবাসা এবং সন্তানকে হারানো সুতীব্র যন্ত্রণা স্মরণে আসছে জোরালো ভাবে। সমস্ত শরীরে প্রজ্বলিত হয়েছে প্রতিশোধ বাসনা। প্রচার সমস্ত অবয়ব যেন অন্তরে খচিত হলো যন্ত্রণাদায়ক ভাবে। মেঝেতে বসে পড়েছে মেয়েটি, সকল শক্তি হারিয়ে। তার বিধ্বস্ত অস্তিত্ব এবং তাকে ধরে রাখা পুরুষটির আক্রোশ এক লহমায় অভ্যন্তরে জন্ম দিল রক্ত পিপাসা। অগ্ন্যুৎপাত ঘটালো মহাপ্রলয়ের। সবটা ঘটল অত্যন্ত দ্রুত। বায়ুর গতিতে এগোলো আসমান। এক হাতে ঝটকায় কামরুলকে রোজার কাছ থেকে সরিয়ে তার দুবাহু মুচড়ে ধরল। পালোয়ান গোছের কামরুল নাছোড়বান্দা নয়। অত্যন্ত শক্তি প্রয়োগ করে নিজেকে ছাড়িয়ে পাল্টা আঘাত হানল আসমানের মুখ বরাবর। সামান্য পিছনে সরে গেল পাথর মানব, কিন্তু তাতে তার ক্রোধ শুধু দ্বিগুণ মাত্রা ধারণ করল। রোজের বাহু সম্পূর্ণ এলিয়ে পড়েছে, নিজেকে বহু কষ্টে ধরে রেখেছে এখনো, যেন চেতনা না হারায়। প্রসারিত নয়ন মেলে অবলম্বন করে চলেছে ধ্বংসযজ্ঞ। আসমান এবং কামরুল একে অপরের মুখোমুখি, কেউ কারো থেকে যেন কম নয়। তবুও আসমানের দৃষ্টিতে ফুটে ওঠা বীভৎস অনুভূতিটুকু রোজের নজর এড়ালো না, তার হৃদয়ে প্রিয়তম চিন্তায়। ছাড় দিতে নারাজ আসমান কামরুলকে টপকে তাকে আঁচড়ে ফেলল মেঝেতে উল্টো করে। ততক্ষণে আঘাতে তার কপালের অংশ কেটে রক্তধারা বলছে, পরোয়া নেই। কামরুলকে চেপে ধরে তার ডান হাতটি পেছনে টানলো আসমান। ঝুঁকে কানে ফিসফিস করলো, এই হাত দিয়ে ওকে স্পর্শ করেছিস তাই না? আমি তোকে। আহ! হাহাকার প্রতিধ্বনিত হলো সমগ্র স্থান জুড়ে। তার হাতটি শক্ত এক মোচড়ে বাঁকিয়ে দিয়েছে আসমান। কটকট করে ভেঙেছে হাড়, তবুও থামল না দানব। হাতটি সম্পূর্ণ বাঁকিয়ে ঠেকালো পিঠে। যন্ত্রণার তীব্রতায় অপর হাতটি দিয়ে নিচে থাবা দিয়ে ধরল কামরুল। বিন্দুমাত্র লাভ হলো না। মনিবের এই অবস্থা পর্যবেক্ষণ করে অবশিষ্ট দুজন ছুটল, কিন্তু নিহাদের বাধার সম্মুখে পতিত হলো সহসাই। ক্ষিপ্র গতিতে একজনের মাথা পাকড়াও করে সোজা ছাদের রেলিংয়ে থেকে বুড়িগঙ্গায় ভাসল সে। অপরজন পেছন থেকে তার ঘাড়ে চেপে বসলো ঠিকই, কিন্তু অতিরিক্ত সুবিধা করা সম্ভব হলো না। দুহাতে তার কাঁধ আঁকড়ে ধরে মাথার উপর থেকে একটানে সামনে এনে মেঝেতে ফেলল নিহাদ। সহসাই চড়ে বসলো বুকে, গলা চেপে ধরে আক্রোশে শুধালো, ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছিস, চরম ভুল। তোর বউ লাগে? আমার বোন লাগে। পাল্টা চিৎকার ছুড়ল নিহাদ। রিভলভার স্পর্শ করলো তার গলায়। একটি মাত্র বুলেট ছিটকে উঠল মাংস পেশি সহ। তবুও নির্দয় হৃদয়, জীবনে যাদের আপন ভেবেছে তাদের তরে এতটুকু মাত্র নিষ্ঠুরতা কিছুই নয়। একটি ভাঙা হাত নিয়েও উল্টে আসমানকে পাল্টা মেঝেতে ঠেকালো কামরুল। পুরুষটির শরীরে অত্যাধিক শক্তি, তাকে এক হাতে মেঝের সঙ্গে ঠেসে ধরায় প্রচেষ্টা কামরুলের। আসমান কয়েক সেকেন্ডের জন্য বেকায়দা পড়ে গেল। দ্রুত চিন্তা ভাবতে থাকলো পাশা উল্টানোর উপর। কামরুলের হাতটিতে উঠে এলো মেঝেতে ছড়িয়ে থাকা ধারালো প্রান্তের স্ক্রু ড্রাইভারটি। সজোরে গাঁথতে গেল আসমানের চোখে, কিন্তু তড়িৎ প্রক্রিয়ার মাথা সরিয়ে ফেলল দানব। কামরুলকে টেক্কা দিতে চাস? কোন বাপের বেটা তুই শালা? আমি শুধুমাত্র আমি, বাপকে খুঁচিয়ে দরকার কি? আসমানের দৃষ্টিতে অদ্ভুত এক প্রভাব লক্ষ্য করা গেল, যা ক্ষণিকের জন্য কামরুলকে অস্বস্তিতে করে তুলল। কিছুটা দূর থেকে সবটা পর্যবেক্ষণ করে যাও রোজা আর বসে থাকতে পারল না।
আসমানকে সাহায্য করা দরকার। নিহাত ব্যস্ত আছে দুইজনকে টেক্কা দিতে। আশেপাশে খুঁজে একটি বেল্ট খুঁজে পেল সে, যেটা দিয়ে কিছুক্ষণ আগে তাকে আঘাত করে চলেছিল কামরুল। কাপা কাপা ভঙ্গুর আঙ্গুলে তুলে নিল, সর্বশক্তি প্রয়োগ করে তুলল নিজের শরীরটাকে। পায়ে পায়ে টলতে টলতে পৌঁছালো কামরুলের পেছনে। তার সম্পূর্ণ মনোযোগ আসমানের মাঝে আবদ্ধ। এতটা ভারী শরীরের চাপে ছেলেটি আবদ্ধ হয়ে গিয়েছে সম্পূর্ণ। এক নজর মেলালো আসমানের সঙ্গে রোজার দৃষ্টি। তীব্রভাবে মাথা নাড়ল, তবু রোজা বেপরোয়া। কামরুলের হাতে স্ক্রু ড্রাইভারটি তার হৃদয়ে ভয় ধরিয়ে দিয়েছে। তাকে আঘাত করেছে ঠিক আছে, কিন্তু আসমানের শরীরে আরেকটি কলঙ্কের দাগ সহ্য করা অসম্ভব। রীতিমতো দৈবিক বলে প্রাপ্ত শক্তিটুকু ব্যবহার করে রোজা বেল্টের মাঝে ফাঁস তৈরি করে পেছন থেকে কামরুলের গ্রীবায় জড়ালো। ভড়কে গেল বেচারা। সুযোগটি ভালো মতোই নিল সে। জোর টানে শক্ত করল বেল্টের বাঁধন। তাতে ফাঁসির দড়ির মতো কামরুলের কণ্ঠ চেপে আসলো মুহূর্তেই। স্ক্রু ড্রাইভার হাত থেকে ছিটকে গেল, পেছনে পড়ল ভারসাম্য হারিয়ে। এর বেশি অবশ্য কিছু করা সম্ভব হলো না রোজার পক্ষে। বেল্টটি চেপে জোরালো টানে রোজাকে নাড়িয়ে দিল কামরুল। লাফিয়ে উঠে চিৎকার ছুড়ল। খান কি? অশ্রব্য শব্দটি ঠিক মতো শ্রাবণ করাও সম্ভবপর হলো না রোজার পক্ষে। বলিষ্ঠ হাতের চড়ের ধাক্কায় তার সম্পূর্ণ শরীর ঝনঝন করে উঠল, ছিটকে পড়ল মেঝেতে। এবার আর নড়চড় সম্ভব হলো না। দৃশ্যটি দৃষ্টি মেলে অবলম্বন করল আসমান। আবারও আঘাত। তার সামনে ওই কৃষ্ণগহ্বরে যেন সৌরঝড়ের উদ্ভট ঘটল। অতি মানবীয় শক্তির তোড়ে কাঁপল মুঠো। উঠল আসমান। স্ক্রু ড্রাইভারটি বাগলে নিয়ে পেছন থেকে এক লাফে ঝাঁপিয়ে পড়ল শত্রুর ঘাড়ে। হিংস্রতা চিতাবাঘ যেন অপ্রস্তুত কামরুলের ঘাড়ে গেঁথে দিল সম্পূর্ণ 1 ইঞ্চি। পিনকি দিয়ে ছাড়ল রক্তধারা, তার সঙ্গে অমানবিক হাহাকার। তবুও ক্ষান্ত দিল না আসমান। অস্ত্রটি বের করল টেনে। আঘাত হানল পুনরায়, একের পর এক, দ্রুত গতিতে। দুহাসা দৃষ্টিতে অজান্তেই গুনতে লাগলো রোজা, ঠিক প্রথম দিনের ন্যায়। 1, 2, 3, 4। যেন রোজার শরীরে প্রতিটি উপর ঘাতের দ্বিগুণ প্রতিদান। কোনো খামতি নেই, চলমান প্রলয়। তার এমন ভয়াবহতা লক্ষ্য করে কাঁপল অন্তর। আর্তনাদ উঠল গগন কাঁপিয়ে। তবুও নির্দয় ধ্বংস অধিপতি। 32 বারে থামল হাত। শুভ্রতায় আচ্ছাদিত অবয়ব রক্তিম ধারায় রেঙে উঠেছে। চেনার অবকাশ মাত্র নেই। তবুও নৃশংসতায় ক্ষুধা মেটেনি। কামরুল বলে কেউ অবশিষ্ট নেই, শুধুমাত্র যেন এক মাংসপিণ্ড। সেটিরই ক্ষীণ প্রাণ সংযুক্ত সত্তার মাথার চুল টেনে ধরে নিয়ে চলল চিমনির কাছে। অতঃপর নিজের মুখোমুখি করল নরকরাজ। অন্তিম একটিমাত্র বাণী উচ্চারণ করল পুরুষরূপী রাক্ষসটি উদ্দেশ্য। জ্যোৎস্নাকে ছোঁয়া অসাধ্য, শুধুমাত্র এ স্নিগ্ধতা অনুভব সম্ভব। ঝুঁকল আসমান, বজ্রকণ্ঠে ঘোষণা করল মৃত্যু পরোয়ানা। জ্যোৎস্নাকে ছোঁয়ার দুঃসাহস করেছিস, এর একমাত্র প্রতিফল মৃত্যুদণ্ড। অতঃপর যা ঘটল তা যে কোনো মানবের রুহ কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কামরুলের ঘাড়ে শক্তভাবে নিজের হাত জড়ালো আসমান। পাকড়াও করে ধাতব শীতল চিমনিতে ঢুকল তার মাথা। অগণিতিক বার কর্কশ ধ্বনি এবং হাহাকারের মিশ্রণে যেন অশরীরাও আজ আতঙ্কিত হলো। হাতের মুঠোয় চুরমার হলো মাথার খুলি। তবুও ক্ষান্ত হতে নারাজ ক্রুদ্ধ অন্তর। চলল তাণ্ডব লীলা, যতক্ষণ না সামান্যতম প্রশান্তি অনুভূত হচ্ছে। রক্ত পিপাসা মিটবার নয়, তার চাই এই অশুভ আত্মার আরো রক্ত চাই। আসমান ভাই! কানে গেল না ডাকটি, শুধুমাত্র গমগমে আওয়াজ হয়ে গেল। গোত্তা খেয়ে ফিরে গেল যেন। আপন অভিশপ্ত জগতে বিচরণ আত্মার মুক্তি নেই। হাতের মাঝে কামরুল বলতে কিছুই অবশিষ্ট নেই। তবুও আঘাত হেনে চলেছে একের পর এক। এলিয়ে পড়েছে নিথর শরীরটি, বারংবার তুলে ধরেছে, আবারও মেটাচ্ছে আক্রোশ। চলমান প্রতিক্রিয়াটি চক্রের মতো অবর্তিত হয়ে চলেছে। আসমান ভাই, থামো!
জাপটে ধরল আসমানকে নিহাত পেছন থেকে। দুবার ধাক্কা খেয়ে সরে যেতে হলো, তবুও হাল ছাড়ল না। অন্তিমবার আপন মানুষটির সর্বাঙ্গে বাহু জড়িয়ে সজোরে আলিঙ্গন করল নিহাত, যেন দুর্বার বালুঝড়কে প্রশান্ত করার ক্ষীণ প্রচেষ্টা। থামো, মরে গেছে, আর নয়। অবশেষে সামান্য টলল হিমালয়। ছুড়ে দিল কামরুলের গোট্টা গোট্টা গড়নের ধ্বংসপ্রাপ্ত শরীরটিকে দূরে। অত্যন্ত অবহেলায় একবার ইচ্ছা হলো নদীতে ছুঁড়ে ফেলে, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত বদলালো। না, সকালের ক্ষুধার্ত কাক এবং শকুনের দলের মহাভোজনের দরকার। নিজেকে ছাড়া দিয়ে সরে দাঁড়ালো আসমান। নিহাত মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, ঠিক আছো? হুম। লঞ্চের ছাদটি যেন বর্তমানে বদ্ধভূমির চেহারা ধারণ করেছে। এদিক সেদিক লুটিয়ে রয়েছে প্রাণহীন দেহ। কামরুলের দেহ নয়, একটি পিণ্ড মাত্র শুধু। হাড়গুলো কিছুই রক্ষিত নেই, রক্তিম প্রবাহে তলিয়েছে সমগ্র অঙ্গন। চিনচিনে ব্যথা উঠল বুকে। না, এই দৃশ্যপট উপলব্ধি করে নেয় আতঙ্কের বিষয়বস্তু স্মরণে আসতেই পায়ে করে ঘুরে দাঁড়ালো আসমান। কিছুটা দূরে ধাতব মেঝেতে লুটিয়ে রয়েছে রোজা। চোখ জোড়া বন্ধ, ক্ষীণভাবে চলছে শ্বাসকার্য। সমস্ত শরীর যেন জমাট বেঁধে পাথর হয়েছে, তাতে কলঙ্কিত চিহ্নের ছড়াছড়ি। নিজেকে সামলে ধরিত্রী গুড়িয়ে যাওয়ার অনুভূত হলো আসমানের। এক ছুটে পৌঁছালো রোজার কাছে। অত্যন্ত যত্নে রমণীকে নিজের বাহু ডোরে তুলে নিল আসমান। যেন মোমের পুতুল সে, সামান্য জোর প্রদানে গলিত হবে। ঝুঁকল নিকটে, কম্পিত কণ্ঠে ডাকল, রোজা। মিটমিট করে তাকালো রোজা। ডাকটি তার হৃদয়ে গিয়ে দোলা দিয়েছে যেন। অজানা আবেগে উচ্ছ্বাসিত হলো দুই নয়ন। জমাট রক্তের সাথে মিশ্রিত হয়ে বইতে থাকলো কপল বেয়ে। অত্যন্ত ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করল, চাঁদ। তৎক্ষণাৎ অমানিসার বুকে আবদ্ধ হলো সে। কাঁপছে তার সর্বাঙ্গ। অনুভব করছে রোজা। একটি অপুষ্ট শব্দ তার কানে প্রতিধ্বনিত হচ্ছে বরংবার, সরি। সরি, আসমান। সত্যি সে উচ্চারণ করেছে নাকি ঘোরের মাঝে কল্পনা করছে রোজা? কিছুই উপলব্ধি সম্ভব হলো না পরিশ্রান্ত মস্তিষ্কের পক্ষে। একটুখানি বিশ্রাম দরকার। ঘুম আসছে, প্রচন্ড ঘুম। সুখ সুখ অনুভূতির মাঝে উষ্ণতা জড়ানো আলিঙ্গনে রোজার দৃষ্টি বুঝে এলো। অবশেষে একটি স্বস্তির নিঃশ্বাস নির্গত করে চৈতন্য হারালো সে। রোজার শরীর শীতল হয়ে পড়তেই আসমান জমে গেল সম্পূর্ণ। বিহম্বল হয়ে তাকে নিচের দিকে ফেরালো, খানিক ঝাঁকালো। রোজা, এই, কথা বলো প্লিজ। কোনো প্রতিক্রিয়া নেই। অমানিসা স্বয়ং আধারে আচ্ছাদিত হলো মুহূর্তে কয়েকের জন্য। দিশেহারা পথিকের ন্যায় এদিক সেদিক চাইল। অবস্থা লক্ষ্য করে নিহাত এগিয়ে এলো, নিজের পরিধানের জ্যাকেটটি খুলে ঝেড়ে দিয়ে আসমানের হাতে দিল। জলদি হাসপাতালে নিতে হবে। অবুঝ শিশুর মতো সম্মতি জানালো আসমান। নিহাতের জ্যাকেটটি রোজার শরীরে জড়িয়ে নিয়ে পাঁচগোলা করে তুলল। নিজের পক্ষে আগলে নিল, অতি দ্রুত এগোলো। সামনে সামনে নিহাত, তার হাতে তখনও রিভলভার রয়েছে। সতর্কিত দৃষ্টি চারপাশে, বিন্দুমাত্র ঝুঁকি নিতেও রাজি নয়। লঞ্চ থেকে বেরিয়ে টার্মিনাল বেয়ে ছুটল আসমান, যতটা দ্রুত সম্ভব। তার আলিঙ্গনে অচৈতন্য রোজা, মুড়িয়ে রেখেছে নিজের সবটুকু উষ্ণতা দিয়ে। অতিবাহিত হয়েছে 3 দিন। একটি বিখ্যাত বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রোজাকে। 24 ঘন্টার জন্য নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়েছিল তাকে। পরবর্তীতে কেবিনে দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায়, যদিও তার জ্ঞান আসেনি এখনো পর্যন্ত। রেমান পরিবারের প্রত্যেকের জন্য এই 3টি দিন অতিক্রম হয়েছে দুশ্চিন্তায়। বিলাল, রেমান, চারুলতা, নিহাত সকলে পালাক্রমে থেকেছে রোজার নিকট। অতঃপর তার উন্নতি কিংবা অবনতি কোনোটাই লক্ষ্য করা যাচ্ছে না। চতুর্থ দিন, বিকাল গড়িয়ে সন্ধ্যা প্রায়। ঔষধি ঘ্রাণপূর্ণ কেবিনটির বিছানা শুয়ে থাকা রোজা মিটমিট করে চোখ খুলল। সর্বপ্রথম নজরে এলো ধপধপে সিলিং। কানে গেল হার্টবিট মনিটরের মৃদু বিপ বিপ শব্দ। নড়তে গিয়ে অনুভব করলো তার শরীর জুড়ে ব্যান্ডেজ। হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, মাথা, ঘাড়, উদর বাদ গিয়েছে খুব কমই অংশ।
হাতে কবজিতে সংযুক্ত ক্যানেলা বেয়ে শরীরে প্রবাহিত হয়ে চলেছে পুষ্টি উপাদান সমৃদ্ধ স্লাইন। প্রাণ ভরে প্রশ্বাস বহন করল সে। অদ্ভুত এক প্রশান্তি কাজ করছে বুকে। অসুস্থতা থেকে সুস্থতার পথে বুঝি এমনই অনুভূত হয়। মাথা ঘুরিয়ে পাশে তাকালো, তাতে সামান্য ব্যথা অনুভূত হতে ভ্রু কুঁচকে ফেলল। নজরে এলো পাশের একটি সোফায় হাত গুটিয়ে বসে থাকা নিহাতকে। একটি বইয়ে মনোযোগী, টানা টানা নয়ন জুড়ে চতুর্ভুজ আকৃতির চশমা, লেন্সের অন্তরালে প্রজ্বলিত চোখজোড়া দামি রত্নের মতো লাগছে। রোজা আনমনে মৃদু হাসল, ঠোঁটেও হালকা ব্যথা লাগলো। উফ! ক্ষীণ শব্দটুকু নিহাদের নজর কাড়তে যথেষ্ট ছিল। বই রেখে দ্রুত রোজার বিছানার কাছে এলো, চোখ থেকে চশমা খুলে হাসি মুখে ঝুঁকলো, নিজের চিরায়ত স্বভাবে বলে বসল, ওয়েলকাম ব্যাক ফুলটুসি। রোজা না পারতে পুনরায় হাসল। লাগুক ব্যথা সামান্য। নিহাদ একটি হাত বাড়িয়ে আলতোভাবে স্পর্শ করল তার ব্যান্ডেজে আচ্ছাদিত কপাল। তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে। যাক, হিটম্যানও তাহলে ভয় পায়। হা হা, অবশ্যই। আমি তো আর মেশিন না। চোখ টিপে দিয়ে উঠল নিহাদ। ডাক্তারকে ডাকছি, চেক আপ করে নিক তোমার। হুম, প্রয়োজন নেই, আমি ঠিক আছি। কাঠের স্টুল টেনে বিছানার কাছেই বসল নিহাদ। রোজার দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস নির্গত হলো তার বুক থেকে। খুব দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, এই কয়েকটা দিন কিভাবে পেরিয়েছে জানো না ফুলটুসি। দুঃখিত। হুম, আমি দুঃখিত। সেদিন আমি তোমার পাশেই ছিলাম, তবুও বুঝতে পারিনি, রক্ষা করতে পারিনি। আমি খুব খুব লজ্জিত। আমি বেঁচে থাকা সত্ত্বেও আমার আপন মানুষগুলো বারবার মৃত্যুর দুয়ারে দাঁড়ায়। প্রচন্ড অনুতপ্ত আমি। আমি তোমার আপন মানুষ? জবাব দিল না নিহাদ। তাকে এমন গুরুগম্ভীর হতে দেখা যায় না বললেই চলে। রোজা নিজের ক্যানেলা সংযুক্ত হাতটি বাড়ালো কাঁপা কাঁপা ভাবে। তা মাঝপথে পাকড়াও করে আলতোভাবে নিজের উভয় মুঠোয় ধরল নিহাদ। অতি যত্নে যেন এক প্রজাপতিকে ধরে রেখেছে। তুমি আমাকে রক্ষা করতে গিয়েছ নিহাদ, এটুকুই যথেষ্ট। কোনো কিছুর পরোয়া না করে ছুটে গিয়েছ আমার স্বার্থে। আমি তোমার কাছে কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। নিহাদের অধর কাঁপল, কিন্তু কিছুই উচ্চারণ করতে পারল না। ব্যান্ডেজ পরিহিত হাতে রোজা সামান্য চেপে ধরল তার হাতটি, ধরে হাসার চেষ্টা করল। ধন্যবাদ নিহাদ। আমার একটা বোন ছিল। নিহাদের অতর্কিত উচ্চারণে রোজা থমকালো, নিঃশব্দে শুনে গেল। চট্টগ্রামে থাকতে একসঙ্গে খেলতাম আমরা। ওদের বস্তির ঘরে কত গিয়েছিলাম। না খেতে পেলে ওর মা আমাদের দুজনকেই মরিচ ভাত খাইয়ে দিত। আপন স্মৃতির দুনিয়ায় ডুবে গিয়েছে ছেলেটি। তার টলটলে দৃষ্টি মাঝে চেয়ে থাকলো রোজা। কত কি চেপে রেখেছে সে নিজের মাঝে। কত না বলা রচনা রয়েছে তার জীবনটিতে। আপাতত দৃষ্টিতে নিহাত প্রচন্ড সুখী একজন মানুষ, কিন্তু অভ্যন্তরে সে কি নিজের অধরের হাসি দিয়ে আপন যন্ত্রণা ঢেকে রাখছে না? কি হয়েছিল ওর? রোজার প্রশ্নে একটি ঢোক গিলে নিহাত জানালো, ট্রেনে কাটা পড়েছিল। ধর থেকে মাথা একদম আলাদা হয়ে গিয়েছিল। এক শিহরণ খেলে গেল রোজার মাঝে। ইচ্ছা হলো উঠে বসে তার সামনে নতমুখে বসে থাকা ছেলেটিকে একটু ভরসা দিতে, কিন্তু তা সম্ভব নয়। নিহাত খুব দ্রুতই নিয়ন্ত্রণে নিল নিজেকে। মাথা ঝেড়ে বলল, যাকগে সেসব, আমি দুঃখিত। তোমাকে এই মুহূর্তে এসব বলা উচিত হয়নি। আমার মাঝে কি সেই বাচ্চা মেয়েটাকে দেখতে পাও? এক দৃষ্টে তাকিয়ে থাকলো নিহাদ রোজার মুখ পানে। সরাসরি উত্তর না করে বলল, আমাকে কখনো ছেড়ে যেও না, কেমন? না হলে আমি ফুলটুসি বলে খেপাবো কাকে? চিন্তা করো না, একবার যখন তোমার ঘাড়ে ঝুলেছি এত সহজে নামবো না। তা নামবে কেন? একটা রাক্ষসী তো। আর তুমি কি, খোকস? আমি হলাম একজন সুদর্শন পুরুষ, যার রূপের ঝলকে পড়ে লাখ লাখ রমণীর মন। এমন সুদর্শনকে খোকস বলতে বিন্দুমাত্র লজ্জা হলো না? মিস্টার বাংলাদেশে অংশ নিয়ে যেতে দেখাও, তাহলে বুঝবো কত বড় সুদর্শন তুমি। মিস্টার বাংলাদেশ, মাত্র এইটুকু? আমি তো মিস্টার ইউনিভার্স, এক তুড়িবাজি হয়ে যাব। উফ! একবার ভেবে দেখো আমার বউ কতটা ভাগ্যবতী।
গ্যাস লাগবে না, আমার রূপের আগুনেই রান্না হবে। বিদ্যুৎ চলে গেলে আমার রূপের ঝলকে ঘর আলোকিত হয়ে যাবে। ঝগড়া? হুম, শুধু এই ক্ষমাটা নিয়ে সামনে দাঁড়াবো। অমনি সব রাগ ঝেড়ে ফেলে লাফিয়ে পড়বে বুকে। হাসির দমকে রোজের সর্বাঙ্গ কেঁপে উঠল। এই নিহাদার ঠিক হলো না। সে এমনি থাকবে সর্বদা, সকলের মাঝে খুশি বিলিয়ে যাবে আপন চিত্তে। উফ, আউচ! হাসতে হাসতে শরীরে ব্যথা উঠে গেল। তাই নিহাদ অব্যক্ত থামিয়ে উঠে দাঁড়ালো, মাথা দুলিয়ে জানালো, চুপটি করে শুয়ে থাকো এখন, আমি ডাক্তারকে বলছি। আর সবাইকে ফোন করে সুসংবাদ জানিয়ে দিই, চিন্তায় আছে। এক অবাধ্য ইচ্ছা হলো রোজার অন্তরে, বিশেষ একজনের খবর জানার, কিন্তু কেন যেন জিজ্ঞেস করতে পারল না। শুধু নিঃশব্দে সম্মতি জানালো। একটি সপ্তাহ পেরোলো। রোজাকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তার হাড় ভাঙেনি, কিন্তু ফ্র্যাকচার হয়েছে প্রচুর। ছোট বড় ক্ষত তো রয়েছেই, সেগুলো শুকিয়ে আসা প্রয়োজন। তাই কিছুদিন ডাক্তারের পরামর্শে নার্সরা তাকে হালকা পাতলা ব্যায়াম করিয়েছে। নতুনভাবে হাঁটাচলা আয়ত্তে আনতে হয়েছে। আঙুল জুড়ে ব্যান্ডেজ রয়েছে, অল্প স্বল্প নাড়ানো শিখেছে। পরনির্ভরশীল থেকে ধীরে ধীরে আত্মনির্ভরশীল হচ্ছে। এই কয়েকদিনে বিলাল রেমন, চারুলতা এবং নিহাদ প্রত্যেকে এসেছে তার সঙ্গে সাক্ষাৎ করতে। বেশ খানিক সময় কাটিয়ে যায়। নিহাদ রোজাকে হাত পায়ের হালকা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিয়েছে, ব্যথা কমিয়ে ঠিকভাবে নড়াচড়ার জন্য। চারুলতা তার জন্য খাবার রেঁধে এনেছে। বিলাল, উনি কিছুই করেনি, তবুও যেন অনেক কিছুই করেছেন। তার আবেশ মাখানো ভরসাবাণী এবং উষ্ণ ছোঁয়া পেয়ে অনুভূত হয়েছে যে না, রোজা একলা নয়। তার মাথার উপর যেন এক বিস্তৃত সুবিশাল বৃক্ষপট ছায়া রয়েছে। এত এত পাওয়ার ভিড়ে সব থেকে বড় না পাওয়াটা রয়ে গেছে আসমান। চুল পরিমাণ সময়ের জন্য তার সাক্ষাৎ লাভ হয়নি। কেউ আসমানকে নিয়ে রোজার সামনে একটি শব্দ উচ্চারণ করেনি। রোজা নিজে থেকেও কিছু জিজ্ঞাসাও করেনি। তার কোনো প্রকার আশা নেই, তবুও অবদ্ধ এই অন্তর যে কোনো যুক্তিতর্ক মানে না, শুধু আবেগ বুঝে। সেদিন লঞ্চে আসমানের প্রলয়ঙ্করী রূপ স্মৃতির চিত্রপটে দগদগে কালিতে চিত্রিত হয়েছে। ভোলা যে অসম্ভব। কেন করেছিল সে অমন? রোজার জন্য, নাকি আপন আফসোস থেকে? এর জবাব হয়তো কোনোদিন লাভ সম্ভব নয়। নভেম্বরের কত তারিখ আজ? হিসাব নেই। নার্স এলে জিজ্ঞাসা করবে, ভাবল রোজা। তার চাকরি উচ্ছন্নে গিয়েছে। ফাউন্টেন পেনের সম্পাদক জ্যাক হ্যারিনকে অবশ্য জানিয়েছে দুর্ঘটনার কথা। তার কিছুদিনের ছুটি মঞ্জুর হয়েছে। পারিয়া খুব বেশি কিছু মনে করবে না। রোজাকে বেশ পছন্দ করে সেও, কিন্তু তাও নিজের একটি বোধ রয়েছে। প্রাইভেট হসপিটালে আভিজাত কেবিনে বসবাস করছে সে। তার খরচও রয়েছে। হ্যাঁ, দাদুর চিকিৎসার জন্য নিজের ভরণপোষণ এবং খরচের জন্য আসমানের মুখাপেক্ষী হয়েছিল সে, কিন্তু তা একটি চুক্তি ছিল। তখন জীবনের উপর নির্ভর করা ব্যতীত উপায় ছিল না। কিন্তু বর্তমান তো ভিন্ন। বাধ্যবাধকতা নেই। এভাবে চলবে কতদিন? ভাবনাগুলো রোজাকে বেদনা দিচ্ছে। বিছানায় শুয়ে একমনে ভেবে চলেছে উপায়। রাত্রি নেমেছে নগরে। দূর থেকে যানবাহনের হর্নের আওয়াজ ভেসে আসছে, তার সঙ্গে মৃদু কোলাহল। বায়ুর প্রবাহ হচ্ছে বাইরে, শীতল। সেই হাওয়ায় দুলে চলেছে জানালার কাছে ঝুলন্ত পর্দা। উষ্ণ কম্বলের অভ্যন্তরে আলসেমি ভাঙিয়ে এলিয়ে বিনা কারণে দীর্ঘশ্বাস ফেলল রোজা। শুধু শারীরিক আঘাত নয়, কামরুলের ঘটনাটি তাকে প্রচণ্ড মানসিক আঘাতও দিয়েছে। রাতের দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে, ক্ষণে ক্ষণে চমকে যায়। কেউ স্পর্শ করতে এলেও অন্তর কেঁপে ওঠে। অতি যত্নে তার নিজের মাঝে লুকিয়ে রেখেছে মেয়েটি। তার জন্য অনেক করেছে সবাই, এর অধিক কিছু তার প্রাপ্য নয়। লাভ কি দুশ্চিন্তা দিয়ে? দাদুর কথা মনে পড়ল হঠাৎ। ইউনুস রহমান থাকলে আজ তাকে জড়িয়ে ধরে নিজেকে উজাড় করে দিতে পারত রোজা, কিন্তু তা যে এই পৃথিবীর সবচেয়ে বড় অসম্ভব বিষয়। এক ফোঁটা অশ্রু জমল নয়নের কোণে। ঠিক তখনই মৃদু আওয়াজ শোনা গেল, কেবিনের দরজা খুলছে। রোজা ফিরে দেখল না। নিশ্চয় নার্স এসেছে। ক্রমেই সন্নিকটে এসে থামল এক অস্তিত্ব। তার উষ্ণ প্রভাব এবং পরিচিত সুঘ্রাণে রোজার অন্তর্জুড়ে তরঙ্গ খেলে গেল।
এক ঝটকায় পেছন ফিরে তাকালো। বিছানার কাছে দাঁড়িয়ে আছে আসমান, একটি কালো ওভারসাইজ হুডি এবং গাবার্ডিনে আবৃত তার সুগঠিত অবয়ব। উভয় হাত ভরে রেখেছে হুডির আস্তিনে, টুপিটিও মাথায় তোলা, মাস্কের অন্তরালে শুধুমাত্র নয়নজোড়া শীতল অভিব্যক্তিতে চেয়ে আছে। কিছু উচ্চারণ করল না রোজা। একটি শক্ত ঢোক গলা ধারণ করে চিত হয়ে শুলো, চাইল না আসমানের তরে। অমানিসা নীরব থাকলো দীর্ঘক্ষণ, তারপর স্টুল টেনে বসলো বিছানার পাশে। আবারও নীরবতা। কতক্ষণ পেরোলো? 1 মিনিট, 2 মিনিট, মিনিট 15। নৈঃশব্দ আজ ছড়িয়ে দিয়েছে আপন মায়ার জাল, যে জাল ছিন্ন করা কষ্টকর। কেমন আছো? কণ্ঠটি শ্রবণ হতেই সমগ্র অস্তিত্ব বিদ্রোহ করে উত্তর করতে চাইল, কিন্তু মস্তিষ্কের জোরে রোজা নিজেকে ঠেকালো। নীরব থাকলো, যেন জবাব প্রদানে আগ্রহী নয়। মিনিট 3 অপেক্ষা করলো আসমান। দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, অভিমান করেছ? প্রশ্নটিতে কিছু একটা ছিল, যার দরুন সহসায় রোজার দৃষ্টি ঝাপসা হয়ে এলো অশ্রুতে। অতি দ্রুততা লোকাতে মুখ ফিরিয়ে নিল সে, চেয়ে থাকলো জানালার দিকে। দেখতে না পেলেও একটি নড়াচড় শুনতে পেল, অনুভব করলো আসমান টুল ছেড়ে বিছানায় বসেছে। তারপরে তার উপর ঝুঁকে এলো অমানিসা, উভয় হাত দুপাশে রেখে আবদ্ধ করলো মাঝে। দৃষ্টিপাত ঘটাতে চাইল রোজের মাঝে, কিন্তু অভিমানের পাহাড় যে অন্তর জুড়ে। কথা বলবে না? নীরবতা, যেন আসমানের ব্যবহারই তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে প্রতিদান স্বরূপ। অন্তত একবার তাকাও। অধরে অধর চাপড়া রোজা, কম্বলের আড়ালে মুষ্টিবদ্ধ করল উভয় হাত। ব্যথা লাগলো কিঞ্চিত, তবুও নিয়ন্ত্রণ প্রয়োজন। আবেগ ভাসানো যাবে না নিজেকে। তার দিকে হাত বাড়ালো আসমান, কিন্তু অন্তিম মুহূর্তে কি যেন ভেবে গুটিয়ে নিল নিজেকে। সোজা হয়ে বসল। সিদ্ধান্তহীনতায় ভুগছে অস্তিত্ব। পুনরায় দীর্ঘ মুহূর্ত নৈঃশব্দের রাজত্ব। একটি নিঃশ্বাস ত্যাগ করে রোজা মৃদু কণ্ঠে বলল, তোমাকে ধন্যবাদ সেদিন আমাকে রক্ষা করার জন্য। নিশ্চুপ আসমান, আমার উপরে তোমার ঋণের বোঝা বৃদ্ধি পেয়েছে। চিন্তা করো না, একটু সময় দাও, নিজেকে গুছিয়ে নিয়ে আস্তে আস্তে সবটা শোধ করে দেওয়ার চেষ্টা করব। এবারেও নিঃশব্দ। আমাকে দেখতে এসেছ? আমি ঠিক আছি, সুস্থ হয়ে যাব কিছুদিনের মধ্যে। ধন্যবাদ আবারও। তুমি এখন আসতে পারো, আমার ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো। আমি চলে গেলে খুশি হবে? হ্যাঁ, তোমার উপস্থিতি পীড়াদায়ক। কথাটা বলতে বুকে বিঁধল শতবার, তবুও উচ্চারিত হলো। স্পষ্ট দেখল, আসমানের এক হাত মুঠো পাখি বিছানার চাদর আঁকড়ে ধরেছে। হৃদয় রাজকে আঘাত করতে হাহাকার অন্তর জুড়ে। হওয়াই উচিত, এ অভিশাপের উপস্থিতি বড় অশুভ। ক্রোধ হলো রোজার। ছেলেটা নিজেকে দোষারোপ করছে। এর প্রতি কি সামান্য ক্ষেত্রটুকু প্রদর্শন করা যাবে না? হাত তোলে দুর্বল খুশি বসালো পিঠে। তাতে নিজেই আঘাত পেল, তবুও বার কয়েক ঠেলে বিড়বিড় করল, ইডিয়েট, আমি তোমাকে ঘৃণা করি। একটা পাষণ্ড, নির্দয়, নিষ্ঠুর, জঘন্য লোক। ঘুরে রোজার হাত পাকড়াও করলো আসমান। নিজের দুহাতের মুঠোর ব্যান্ডেজ পাকড়াও হাতখানি তুলল সযত্নে। কৃষ্ণ গহ্বর জুড়ে দুশ্চিন্তা। স্টপ প্লিজ, ডোন্ট হার্ট ইয়োর সেলফ। অভিমানী হিমপর্বত গলে অশ্রু হয়ে ঝরতে লাগলো নয়ন বেয়ে। বড্ড বদভ্যাস হয়েছে তার। প্রিয়তমর নিকট কিছুতেই লোকায়িত থাকে না অনুভূতি। আস্ফলন ঘটল তীব্রতার। রোজের ক্রন্দনরত অবয়ব তাকালো আসমান। তার শীতল দৃষ্টি মাঝেও জ্বলজ্বলে করে উঠল আবেগের ফোঁটা। একটি হাত অগ্রসর করে কপল মুছল জ্যোৎস্নার। পুনরায় সিক্ত হয়ে পড়ল তার বিসর্জন ধারায়। অসহ্যকর এই অনুভূতি।
আমি তো চাই না, তবুও কেন ফিরে ফিরে আসে? কেন তুমি ফিরে আসো? হারিয়ে যেতে পারো না? কিংবা আমি নিঃশেষ হয়ে যেতে পারি না চিরতরে? আসমানের বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে গেল রোজার অধর। আলতো চাপে বাকরুদ্ধ করল শব্দের। টলটলে আবেদনে ঝুঁকল অতি নিকটে। অনুভূতির প্রকম্পন তুলে কপালে কপাল ঠেকালো। বুঝে ফেলল আঁখি জোড়া। স্তব্ধ হয়ে রইল রোজা। কান্না তার দলা পাকিয়েছে কণ্ঠে। ভেবেছিলাম অবহেলায় মুক্তি, দূরে ঠেলে দিয়েছিলাম ভালো থাকার অঙ্গীকারে। বুঝতে পারিনি কত বড় ভুল করেছে এই অস্তিত্ব। বাক্যগুলো আসমানের অনুভূতি প্রকাশে যথেষ্ট, অন্তত রোজার নিকট। বুঝতে পারে সে এই বান্দাকে, তার না বলা অনুভূতিকেও। রোজাকে বারংবার দূরে ঠেলেছে অমানিসা। কেন? কারণ সে ভয় পেয়েছিল, নতুন এক সম্পর্কে নিজেকে আবদ্ধ করার ভয়। নিজের অভিশপ্ত ভাগ্যচক্রে কাউকে টেনে আনতে বাদ সাধছিল মস্তিষ্ক। অন্তরের চাহিদা উপেক্ষা করে তাই তীব্রভাবে আঘাত করেছে, দূরে পাঠিয়েছে সর্বশক্তিতে। নিজের প্রতি নিজেই হতাশ অমানিসা। ভাগ্যের প্রতি ভরসা নেই তার বিন্দুমাত্র।